সাধারণ একজন ব্যাংক কর্মকর্তা, যার সময়টা ছিল যেন নুন আনতে পান্তা ফুরাবার মতো। প্রতিবেশীদের ধারের টাকা শোধ করতে না পারায় সবসময় মুখ লুকিয়ে রাখত সে। এমনকি তার পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যার কারণে তাকে সবসময় সমাজে অপমানিত হতে হয়। এমনকি তার নিজের ছেলেকে একটা নতুন শার্ট কিনে দেওয়ার মুরুদটুকুও তার ছিল না। কিন্তু এই ছেলেটাই একদিন শত কোটি টাকার মালিক হয়ে রাজার মতো জীবনযাপন করতে শুরু করে। কিন্তু কিভাবে সাধারণ একজন ব্যাংক কর্মকর্তা থেকে কোটিপতি হয় এই সাধারণ ছেলেটি? তো চলুন দেখে আসি এই মধ্যবিত্ত ছেলেটির গরিব থেকে ধনী হওয়ার গল্প। 19 মার্চ 1992, বম্বে শহর। সময়টা ছিল সকাল 10টা নাগাদ। ভাস্কর নামের এই ছেলেটি সকাল সকাল মর্নিং ওয়াকে বের হয়ে যায় এবং মর্নিং ওয়াকের শেষে ঘরের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য বাজারের দিকে যায়। আর সেখান থেকে ফেরার সময় তার সামনে চলে আসে চিফ ইনভেস্টিগেটর অফিসার লক্ষণ রাও। সে তখন ভাস্করের পথ আটকে দাঁড়ায়। ভাস্করকে তখন লক্ষণ রাও বলে যে তোমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং লক্ষণ রাও ভাস্করকে এটাও বলে যে তাকে নাকি তাদের সাথে ইনকোয়ারির জন্য যেতে হবে। ভাস্কর তখন খানিকটা ঘাবড়ে যায় এবং কোনো উপায় না পেয়ে লক্ষণ রায়ের সাথে চলে যায়। লক্ষণ রাও এবং তার টিম ভাস্করকে নিয়ে সেই ব্যাংকে চলে যায়, যেই ব্যাংকে ভাস্কর মাত্র 6,000 টাকা বেতনের চাকরি করত। আর বলে রাখা ভালো যে ভাস্কর মাত্র 2 দিন আগেই ব্যাংক থেকে নিজের রিজাইন লেটার নিয়েছে, মানে স্বইচ্ছায় চাকরিটা ছেড়ে দিয়েছে। ভাস্কর তখন লক্ষণ রায়কে জিজ্ঞেস করে যে তার অপরাধটা আসলে কি। উত্তরে লক্ষণ রাও ভাস্করকে জানায় যে তার নামে অনেক অভিযোগ রয়েছে, যেমন ব্যাংকের টাকা মিসইউজ করা, ব্যাংকের সব ডকুমেন্টস 19-20 করে ব্যাংকের টাকাগুলো নিজের কাজে ব্যবহার করা। ঠিক সেই সময় ভাস্করের কাছে ভাস্করের স্ত্রীর ফোন আসে যে তাদের বাড়িতে নাকি পুলিশ কিসের যেন ইনভেস্টিগেশন করছে। ভাস্কর তখন তার স্ত্রীকে বলে যে ভয় পেও না, পুলিশ তাদের নিজের কাজ করছে, এটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। যাই হোক, ভাস্করকে এখানে কেন ধরে নিয়ে আসা হয়েছে? তাহলে কি ভাস্কর আসলেই অপরাধী? এসব কি হচ্ছে ভাস্করের সাথে? তো চলুন পুরো বিষয়টি জানতে আমরা গল্পের 3 বছর আগে প্রথম থেকে শুরু করি। সময়টা ছিল তখন 1990 সাল। ভাস্কর এই ব্যাংকেই একজন কর্মকর্তা ছিল এবং তার মাসিক স্যালারি ছিল মাত্র 6,000 টাকা, যেটা দিয়ে তার সংসার কোনোভাবে চলে যেত। আর ভাস্কর বর্তমানে ব্যাংকের ক্যাশিয়ার পদে কর্মরত আছে। ভাস্কর তার কাজের প্রতি খুবই যত্নবান ছিল। আর ভাস্করের পরবর্তী টার্গেট ছিল এই ব্যাংকের ম্যানেজার হওয়ার, কারণ মাত্র 1 মাস পরেই এই ব্যাংকের ম্যানেজার রিটায়ার্ড প্রাপ্ত হবে। আর সেই পোস্টটি ভাস্করকে ব্যাংক কর্তৃপক্ষ দেবে বলে আশ্বাসও দিয়েছে ভাস্করকে। ভাস্কর তার নিজের কাজ এতটাই সুন্দরভাবে করত যে গত 3 বছরে ভাস্কর এমপ্লয়ি অব দ্য ইয়ার হয়েছে। আর বলে রাখা ভালো যে তখনকার সময় ভাস্কর ব্যাংক থেকে 36,000 টাকার লোন নিয়ে রেখেছিল, যে লোনটা ভাস্করকে পরিশোধ করতে প্রতি মাসে হিমশিম খেতে হয়। আর এই যে দেখছেন একটা লাল রঙের গাড়ি রাখা আছে, এই গাড়িটা তখনকার সময়ের লেটেস্ট মডেলের একটা ফেমাস গাড়ি ছিল, যেটা কিনা এখন ব্যাংকের সম্পত্তি। তার কারণ হলো যে লোকটা ব্যাংক থেকে এই গাড়িটা ইন্স্যুরেন্স করেছিল, সে সঠিক সময় লোন পরিশোধ করতে পারেনি, যার কারণে ব্যাংক কর্তৃপক্ষ তাদের এই গাড়িটা তাদের জিম্মায় রেখে দেয়। আর ভাস্কর বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন এই গাড়িটার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতো আর মনে মনে ভাবতো যে কোনো একদিন ব্যাংক থেকে লোন নিয়ে এই গাড়িটা ছাড়িয়ে নেবে। আসলে ভাস্করের কাছে এই গাড়িটা অনেক পছন্দের একটা গাড়ি ছিল, কিন্তু ভাস্করের এই স্বপ্নটা পূরণ করাটা এতটাও সহজ ছিল না। ভাস্কর মাত্র 6,000 টাকা বেতনে চাকরি করত, তার সংসারের খরচটুকুও ঠিকভাবে চলতো না, যার জন্য ভাস্কর একটা সাইড ইনকামের পথ বেছে নেয়, যে ব্যাংকের ভেতরে সে মানুষদের ফর্ম ফিল আপ করে দেয়, বিনিময়ে তাদের কাছ থেকে কিছু খুচরো পয়সা ইনকাম করত, যেটা ব্যাংক কর্তৃপক্ষ মোটেও জানতো না। যাই হোক, এভাবেই চলতে থাকে ভাস্করের দিনকাল। কিন্তু সে যখনই ব্যাংকের কাজ শেষ করে বাড়িতে রওনা দিত, তখনই ভাস্করের দিকে তার প্রতিবেশীরা রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আর এটার কারণ হলো ভাস্কর সবার কাছ থেকে ধার দেনা হয়ে ডুবে আছে, এবং ভাস্করের মহল্লায় এমন কোনো প্রতিবেশী নেই যে কিনা ভাস্করের কাছে টাকা পায় না। এবং সে রাস্তা দিয়ে হাঁটার সময়ও পাওনাদাররা প্রায়ই তার পথ আটকে দাঁড়ায়, কোনোভাবেই তাদের ভুলভাল বুঝিয়ে বাড়ি চলে যায়। তো ওই দিনও ভাস্কর পাওনাদারদের কোনোভাবে ভুলভাল বুঝিয়ে শান্ত করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তো এবারে আসুন ভাস্করের বাড়ির সবার সাথে আপনাকে আগে পরিচয় করিয়ে দেই। এই হলো ভাস্করের বাবা প্রহ্লাদ কুমার। এক সময় তিনি চার্টার অ্যাকাউন্টমেন্ট ছিলেন। তিনি রিটায়ারমেন্টের পরে তার বন্ধুর সাথে একটা ব্যবসা শুরু করে, কিন্তু কিছুদিন পরে তার বন্ধু তাকে ধোঁকা দিয়ে সব টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। আর ওই দিন থেকেই ওই লোকটা কারো সাথে কথা বলে না এবং শুধু একা একা নিউজ পেপার পড়তে পড়তে দিন পার করে দেয়, এমনকি ঘর থেকেও সে বের হয় না। আর ভাস্করের মা অনেক আগেই মারা গিয়েছে। বাড়িতে তার ছোট একটা ভাই রয়েছে যে কিনা আপাতত পড়াশোনা করছে, আর ছোট একটা বোনও রয়েছে। আর ভাস্করের ছোট একটা বাচ্চা আর তার স্ত্রী, এদের নিয়েই কোনোভাবে তার সংসারটা সাজিয়ে গুছিয়ে জীবনযাপন করছিল ভাস্কর। সে যাই হোক, সেদিন রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল। তো ওই জন্মদিনে যাওয়ার জন্য ভাস্কর, তার স্ত্রী এবং তার ছেলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই ভাস্করের স্ত্রী সুমথি ভাস্করকে বলে যে তাদের কোনো একটা গিফট নিয়ে ওখানে যাওয়া উচিত, কিন্তু ভাস্করের কাছে কোনো টাকাই ছিল না। তখন সুমথি কার্তিকের ছোট একটা খেলনা প্যাকেজিং করে এটাই গিফট হিসেবে ভাস্করের শালার ছেলের জন্মদিনের
জন্মদিনের জন্য নিয়ে যায়। আর অন্যদিকে কার্তিক মানে ভাস্করের ছেলের জন্মদিন অনুষ্ঠানে যাওয়ার জন্য কোনো শার্ট ছিল না, যার জন্য সেই পুরন শার্ট পরেই সে জন্মদিন অনুষ্ঠানে তাকে যেতে হয়। আসলে ভাস্করের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার ছেলের জন্য একটা নতুন শার্ট কিনে দেওয়ার মতো মুরদও তার ছিল না। যাই হোক, ভাস্কর গরিব হওয়ার কারণে শ্বশুরবাড়ির লোকজনেরাও তাকে তেমন একটা সম্মান করতো না, তাকে সবাই ইগনোর করে চলার চেষ্টা করত। আর অন্যদিকে সুমথির মা সুমথিকে বারবার বলতে থাকে, তোর ছেলেকে নিয়ে বাড়ি চলে আয়, তার বয়স এখনো বেশি হয়ে যায়নি, ভাস্করকে ডিভোর্স দিয়ে তার জন্য তার ভাই আবার ছেলে দেখবে। সুমথি তার মায়ের মুখে এই কথা শুনে তার মায়ের উপরে বেশ রেগে যায় আর ওখান থেকে চলে যায়। আসলে সুমথি ভাস্করকে অনেক ভালোবাসে আর তারা ভালোবেসেই একে অপরকে বিয়ে করেছিল, যেটা কিনা ভাস্করের শ্বশুরবাড়ির লোকেরা মেনে নিতে পারেনি। সুমথি তখন আরো একটি শক খাওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হয়। সে তখন দেখতে পায় তার ভাইয়ের বউ কার্তিককে ছোট একটি জন্মদিনের কেকের টুকরো দিয়েছে। কার্তিক তার মামির কাছে বড় একটি কেকের টুকরো চাইলে তার মামি বলে সে নাকি এটাই ডিজার্ভ করে। আর এইসব কর্মকাণ্ড সুমথি দূর থেকে দেখছিল। সে তখন রাগে তার ছেলে কার্তিক এবং তার স্বামী ভাস্করকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো ভাস্করের পকেটে তখন কোনো টাকা পয়সা ছিল না। ওদিকে শ্বশুরবাড়ি থেকে ঝগড়া করে তারা চলে আসে এবং তাদের তিনজনেরই বড্ড খিদে পেয়েছে। আর ভাস্কর তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে ছোট একটি ফাস্টফুড দোকানে যায় এবং তারা মানুষ যেহেতু তিনজন ছিল তাই বার্গারও তিনটি প্রয়োজন, কিন্তু ভাস্করের কাছে মাত্র 2টা বার্গার কেনার টাকা ছিল। আর এই বিষয়টা দোকানদার বুঝতে পেরেছিল। সে তখন 2টা বার্গারের দাম নিয়েই 3টা বার্গার দিয়ে দেয় আর বলে যে কোনো সমস্যা নাই, বিষয়টা পরে দেখা যাবে। ওদিকে কার্তিককে যখন একটা বার্গার দেয়া হয় তখন কার্তিক ভাস্করকে বলে যে বাবা আমি আরো একটি বার্গার খেতে চাই। কার্তিক তখন তার নিজের ভাগের বার্গারটিও তার ছেলের প্লেটে দিয়ে দেয়। সুমথি বিষয়টা বুঝতে পেরেছিল যে ভাস্করের কাছে কোনো টাকাই নেই এবং সে ভাস্করের এত কষ্ট দেখে ওখানেই কেঁদে ফেলে। পরের দিন যখন ভাস্কর তার অফিসে যায় তখন তার সাথে অ্যান্টনি নামের একটা লোকের দেখা হয়। আর এই লোকটার 2 লাখ টাকার লোনের প্রয়োজন এবং তার সাথে বন্ধক রাখার জন্য কোনো ডকুমেন্ট ছিল না, যার জন্য লোন ফর্মটি ভাস্কর বাতিল করে দেয়। তো অ্যান্টনি কিছুতেই তার পিছু ছাড়ে না। 1 দিন 2 দিন 3 দিন এভাবেই প্রতিদিন ব্যাংকে আসতে থাকে। তো অ্যান্টনি একদিন এই ব্যাংকের পিয়ন সাম্বার সাথে দেখা করে এবং সাম্বাকে পুরো বিষয়টি খুলে বলে। সাম্বা তখন অ্যান্টনিকে নিয়ে ভাস্করের কাছে যায় আর বলে অ্যান্টনি অনেক বিপদে পড়েছে, তার বিদেশে ইম্পোর্ট আউটপুটের ব্যবসা রয়েছে, সে বিদেশ থেকে 2.5 লাখ টাকার টিভি অর্ডার করেছে আর সেখানকার ইম্পোর্টারের সাথে অ্যান্টনির ডিল হয়েছে যে অ্যাডভান্স 50,000 টাকা আগে পেমেন্ট করতে হবে, কিন্তু ইম্পোর্টার এখন মোড় দিয়ে বসেছে। অ্যান্টনিকে নাকি আগেই পুরো 2.5 লাখ টাকা দিতে হবে, না হলে সমস্ত মালামাল তারা নিলামে বিক্রি করে দেবে। আর অ্যান্টনির কাছে তখন এতগুলো টাকা একসাথে জোগাড় করা পসিবল ছিল না, যার জন্য ভাস্করকে অ্যান্টনি লোনের জন্য এত রিকোয়েস্ট করতে থাকে। আর অ্যান্টনি ভাস্করকে আরো শর্ত দেয় যে এই টিভিগুলো বিক্রি করে যত টাকা লাভ হবে তার 20% ভাস্কর এবং সাম্বাকে দেবে। সাম্বা এই বিষয়গুলো ভাস্করকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেয়। সাম্বা এখন ভাস্করকে বলে যে তার শালার ইদানিং ব্যবসা বেশ ভালোই যাচ্ছে, তার কাছ থেকে 1 সপ্তাহের জন্য 2.5 লাখ টাকা সে যেন ধার নেয়। যাই হোক, ভাস্কর তখন জানায় যে এই বিষয়টা নিয়ে অ্যান্টনির সাথে কালকে সে কথা বলবে এবং সেই কথা বলে বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে কিছুক্ষণ পরে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তার শালার কাছে সে 2.5 লাখ টাকা ধার চায়, কিন্তু তার শালা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আর তার শাশুড়ি তাকে অনেক অপমান করতে থাকে। আর অন্যদিকে ভাস্কর যখন পরের দিন আবার অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় তখন তার সামনে তার পাওনাদার এসে পড়ে এবং সে ভাস্করের কাছে 10,000 টাকা পায়। পাওনাদার তখন ভাস্করকে অনেক অপমান করতে থাকে এবং গায়ে হাত দিয়ে বলে যে টাকা তুই এখনই দিবি। পাওনাদার তখন ভাস্করের স্কুটি নিয়ে ওখান থেকে চলে যায় আর বলে 10,000 টাকা দিয়ে যেন স্কুটি তার কাছ থেকে সে ছাড়িয়ে নিয়ে আসে। এখন তো ভাস্করের কাছে স্কুটিও নেই। আবার ওইদিকে ব্যাংকে নতুন ম্যানেজার নিয়োগের আজকের রেজাল্ট দেবে, যার জন্য ভাস্কর কোনোভাবে দৌড়ে গিয়ে ব্যাংকে উপস্থিত হয় এবং এত অপমানের পরে ভাস্কর ওখানে গিয়ে আরো একটি শক খায়। ভাস্কর ওই ব্যাংকে 3বার এমপ্লয়ি অব দ্য ইয়ার হয়েছে। ম্যানেজার পোস্টটি তার জন্যই প্রাপ্য ছিল, কিন্তু ম্যানেজারের পোস্টটি অন্য আরেকজন কলিগকে দিয়ে দেয়। সে তখন ওই বিষয়টা নিয়ে অনেক আফসোস করতে থাকে। ঠিক তখনই তার বন্ধু সাম্বা ওখানে চলে আসে এবং তাকে একটা লেটার দেয়। এই লেটারে ম্যানেজারের নিয়োগের তার কোনো নামই ছিল না, মানে পূর্বের ম্যানেজার অন্য সেই কলিগের কাছ থেকে মোটা টাকা ঘুষ খেয়ে ভাস্করের নামটি ওখান থেকে কেটে দেয় এবং এই বিষয়টা নিয়ে ম্যানেজারের সাথে অনেক রাগারাগি করতে থাকে সে। ম্যানেজারও তখন ভাস্করের উপরে অনেক রাগারাগি করতে থাকে আর হুমকি দিয়ে বলে যে তুমি ফর্ম পূরণের জন্য কাস্টমারদের থেকে টাকা খাও, সে বিষয়টা সে উপর মহলে জানিয়ে দেবে এবং এতে তার চাকরিও চলে যাওয়ার আশঙ্কা থাকে, যার কারণে ভাস্কর সেই পূর্বের ম্যানেজারের হাতে পায়ে ধরে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। যাই হোক, পরের দিন অ্যান্টনি ভাস্করের সাথে দেখা করার জন্য আবার ব্যাংকে চলে আসে। তো সাম্বা তখন তাদের সাথেই ছিল। তখন কোনো পথ না দেখতে পেয়ে ভাস্কর সিদ্ধান্ত নেয় যে ব্যাংক থেকে সে টাকা সরিয়ে নেবে এবং 2
দুদিন পরেই অ্যান্টনি যখন আবার ইম্পোর্টের মালামালগুলো বিক্রি করে টাকা দিয়ে দেবে, সেই টাকা আবার সে ব্যাংকে এনে রেখে দেবে। আর ওই দিন ভাস্কর ওই প্ল্যানটি বাস্তবায়িত করে। সে সবার নজর এড়িয়ে ব্যাংকের ক্যাশ থেকে 2.5 লাখ টাকা সরিয়ে নেয় এবং অ্যান্টনিকে দিয়ে দেয়। আর এই টাকাটা পরের দিন অ্যান্টনি দিয়ে দেওয়ার কথা দেয়, কিন্তু পরের দিন সন্ধ্যায় ভাস্কর তাদের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অ্যান্টনি এবং সাম্বার কোনো খবরই ছিল না। তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মাথায় আজে বাজে চিন্তা ঘুরপাক খেতে থাকে যে সাম্বা আর অ্যান্টনি এই 2.5 লাখ টাকা নিয়ে পালিয়ে গেল না তো। এরকম উল্টোপাল্টা বিষয় ভাবতে ভাবতে তার চোখ দুটো একটু লেগে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তার স্ত্রী তাকে ডাক দিয়ে বলে সাম্বা নামের কে যেন এসেছে। ভাস্কর তখন দ্রুত তার বিছানা থেকে উঠে গিয়ে দেখে তার বাড়ির উঠোনে সাম্বা এবং অ্যান্টনি এসে পড়েছে এবং ব্যাংক থেকে আনা সেই 2.5 লাখ টাকা পাই টু পাই অ্যান্টনি ভাস্করকে বুঝিয়ে দিয়েছে। আর শর্ত অনুযায়ী লাভাংশ 20% মানে 50,000 টাকা অ্যান্টনি এবং ভাস্করকে 25,000 করে দিয়ে দেয়। ভাস্কর এটা ভেবে অনেক খুশি ছিল যে অ্যান্টনি তার কথার খেলাপ করেনি, সে সততার সাথে তাদের ডিলটি কমপ্লিট করেছে। আসলে ভাস্করের এই 25,000 টাকার অনেক দরকার ছিল এখন। এবং পরের দিন ভাস্কর সেই পাওনাদারকে 10,000 টাকা দিয়ে স্কুটিটি আবার বাড়ি ফিরিয়ে আনে। ভাস্কর এবারে ভাবে যে তার ছেলের জন্মদিনটা এবার সে ধুমধাম করে পালন করবে। যেই ভাবা সেই কাজ। ভাস্কর তখন কার্তিকের জন্মদিন ধুমধাম করে পালন করে এবং সমস্ত আত্মীয়রা এই বিষয়টা নিয়ে হা হয়ে তাকিয়ে থাকে যে এত বিলাসবহুলভাবে কার্তিকের জন্মদিন ভাস্কর কিভাবে পালন করলো। আর ভাস্করের দিনকাল এবার অনেকটাই আগের থেকে ভালো যেতে শুরু করে। সে অ্যান্টনির সাথে এরকম টুকটাক প্রায় ডিল করতে থাকে। যখনই টাকার প্রয়োজন হয় ব্যাংক থেকে সে টাকা নিয়ে অ্যান্টনির সাথে ইম্পোর্টের ব্যবসা করত। ভাস্করের কাছে এত টাকা কিভাবে আসতে শুরু করলো এই বিষয়টা নিয়ে তার স্ত্রী সোমথি কিছুটা সন্দেহ করতে থাকে এবং এই বিষয়টা নিয়ে ভাস্করকে সোমথি জিজ্ঞেস করলে ভাস্কর তাকে বলে যে সে তার বন্ধু সাম্বার সাথে ইম্পোর্টের ব্যবসা শুরু করেছে এবং এই ব্যবসায় অনেক লাভবান তারা। আসলে ভেতরে ভেতরে যে কি করছে তারা সেই বিষয়টা কেউই জানতো না। অন্যদিকে অ্যান্টনি ভাস্করকে বড় একটা ডিল অফার করে যে 10 লাখ টাকা তাকে ব্যাংক থেকে সরাতে হবে। আর এই ডিলটা করেই অ্যান্টনি আমেরিকা চলে যাবে। আসলে এটাও একটা ইম্পোর্ট ডিল যেখানে কিনা 3টা বিদেশি গাড়ি আসবে আর এই গাড়ি 3টা 10 লাখ টাকা দিয়ে ছাড়াতে হবে। ভাস্কর তখন অ্যান্টনির অফারে রাজি হয়ে যায় আর পরের দিন ব্যাংক থেকে কোনোভাবেই অনেক সাবধানের সাথে 10 লাখ টাকা সরিয়ে নিয়ে অ্যান্টনিকে দিয়ে দেয়। তো অ্যান্টনি, ভাস্কর এবং সাম্বা 3টা গাড়ি ছাড়িয়ে নিয়ে বিক্রি করার জন্য যখনই পৌঁছায় তখনই তারা জানতে পারে যে তাদের ক্লায়েন্টকে নাকি পুলিশ ধরেছে। এই নিউজটি শোনার পরে ভাস্করের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ভাস্কর ভাবতে থাকে যে এই গাড়িগুলো তারা এখন কিভাবে বিক্রি করবে। ওদিকে পরের দিন ব্যাংকে 10 লাখ টাকা আবার ফেরত রাখতে হবে, না হলে সে ফেসে যেতে পারে। তারা তখন মাথা ঠান্ডা করে একটা চমৎকার উপায় বের করে। ভাস্কর তখন অ্যান্টনিকে বলে যে কোনো ব্যাপার না, শহরে তো আরো অনেক কার ডিলার রয়েছে, তাদের সাথে আমরা ডিল করব। এবং 2 ঘন্টা ধরে তারা শহরের অন্য প্রান্তে একটা ডিলার পায়। সেই জায়গাটা ছিল তাদের ওখান থেকে 200 কিলোমিটারের পথ। কিন্তু সমস্যার বিষয় হলো ওই 200 কিলোমিটার তাদেরকে কার ড্রাইভ করে ওখানে যেতে হবে। কিন্তু তাদের বড় সমস্যা ছিল ট্রাফিক পুলিশ। তারা যখন গাড়িগুলো নিয়ে যাবে তখন পুলিশরা তাদেরকে লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র চাইবে এবং এটা না দিতে পারলেই তারা ফেসে যাবে। এবং এই বিষয়টা নিয়েও ভাস্কর একটা চমৎকার আইডিয়া বের করে, যেখানে কিনা 3 জন ভিখারি আর একজন পতিতালয়ের মেয়েকে মন্ত্রী এবং পার্সোনাল পিএস সাজিয়ে তাদের সাথে নিয়ে যায়। এবং তারা কিছু দূর যাওয়ার পরেই তাদের যখন পুলিশ পাকড়াও করে তখন সেই গাড়ি থেকে একজন ভিখারি মন্ত্রী সেজে বের হয়ে যায়। আর পুলিশ তখন এটা দেখে তাদেরকে ছেড়ে দেয়। আর ভাস্কর পুলিশকে বলে যে তুমি যদি তোমার চাকরি বাঁচাতে চাও তাহলে সামনে ট্রাফিক পুলিশকে জানিয়ে দাও যে আমাদের গাড়ি যেন তারা না আটকায়। পুলিশ অফিসার তখন তার চাকরি বাঁচানোর ভয়ে পরবর্তী ট্রাফিক সেন্টারে জানিয়ে দেয় যে এই গাড়ি 3টা যেন তারা না এবং ভাস্করদের পথ এভাবেই জলের মতো ক্লিয়ার হয়ে যায়। এবং তারা ওই দিন রাতে ওই 3টা গাড়ি বিক্রি করে ফেলে। আর ইম্পোর্টের এই ডিলে তাদের অনেক লাভ হয়। ভাস্কর এবার ধীরে ধীরে তার মহল্লার সমস্ত পাওনাদারদের টাকা চুকিয়ে দিতে শুরু করে আর তার জীবন এবার রাজার মতো শুরু হয়ে যায়। এবং সে যখন অফিসে পরের দিন ডিউটি করার জন্য যায় সে তখন বেশ ভয় পেয়ে যায়, কারণ ব্যাংকের ভেতরে পুলিশ এসেছে কেন, সে 10 লাখ টাকা সরিয়েছে, এটা কি ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরেছে নাকি, এই বিষয়টা নিয়ে সে অনেক ভয় পাচ্ছিল। সে যখন 10 লাখ টাকা নিয়ে ভেতরে যায় তখন সে বুঝতে পারে যে বিষয়টা ছিল অন্য কিছু। কিছুদিন আগে যে নতুন ম্যানেজার নিয়োগ হয়েছে তারা এই ব্যাংকের ভেতরে টাকা পাচার করেছে আর এই বিষয়টা ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরেছে আর সেজন্যই এখানে আজকে পুলিশ এসেছে আর সেই আগের ম্যানেজারকে সাসপেন্ড করে ফেলেছে। ভাস্কর তখন এটা দেখে দেহে প্রাণ ফিরে পায়। সে তখন লুকিয়ে লুকিয়ে 10 লাখ টাকা ব্যাংকের ক্যাশে রেখে দেয়। ভাস্কর তখন ওই দিন আরো একটি গুড নিউজ পায় যে নতুন ম্যানেজারকে তো বিতাড়িত করা হয়েছে, এবার নাকি ভাস্করকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং ব্যাংকের জিএম তাকে এই অফারটি দেয়। সে আরো বলে
যে ভাস্কর তোমার আরো কিছু লাগবে নাকি। ভাস্কর তখন বলে যে আমার একটা জিনিস লাগবে, সেটি হলো ব্যাংকের পাশে রাখা সেই লাল গাড়িটি। ভাস্কর তখন মনে মনে ভাবতে থাকে যে তার এরকম ব্যাংকের ক্যাশ থেকে টাকা সরানোটা আর ঠিক হবে না। উপরওয়ালা এইবারের মতো তাকে বাঁচিয়ে দিয়েছে, আর সে যেহেতু এখন ব্যাংকের ম্যানেজার হয়েছে তার বেতনও আগের থেকে 3 গুণ বেশি। তার আর এইসব করার কোনো দরকার নেই, আর এইসব কাজ করলে পরবর্তীতে পুলিশের ঝামেলা হতে পারে আর তাকে জেলে কাটাতে হতে পারে। সে কিছুদিন পরেই লক্ষ্য করে যে ব্যাংকের টাকা পয়সা নিয়ে উপর মহল থেকে অর্থনৈতিকভাবে টাকাগুলো আদান প্রদান হচ্ছে, মানে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংক ট্রান্সফার হচ্ছে, এবং এই বিষয়টা সে উপর মহলে জানিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু সে বাড়িতে এসে ভাবতে থাকে যে এসব বিষয় জানিয়ে দিলে তার লাভটা কি। সে তখন ভাবতে থাকে যে এই সব কর্মকাণ্ডে সেও ভাগ বসাবে, এবং এই বিষয়টা নিয়ে গোপনে গোপনে ভাস্কর সুরজের সাথে কথা বলে। আর এই সুরজ নামের লোকটা ছিল এই সব কর্মকাণ্ডের আদান প্রদানকারী, মানে সে সব একা হাতে নিজ হাতে হ্যান্ডেল করত। তো ভাস্কর তখন তাদের সাথে মিশে একসাথে ব্যাংকের টাকা নিয়ে এরকম স্ক্যাম করতে থাকে, আর এই বিষয়টা দিনের পর দিন চলতে থাকে, কিন্তু কেউ বুঝতেও পারে না। ভাস্কর তখন অল্প কিছুদিনের মধ্যেই লাখপতি হয়ে যায়। সে যাতে এই টাকাগুলো বাধাহীনভাবে খরচ করতে পারে সেজন্য সে একটি চমৎকার প্ল্যান করে। সেজন্য একটা লটারির ম্যানেজারের সাথে সে কথা বলে। সে লটারির জন্য লাকি টিকিটটি পায় এবং নিউজ পেপারে জানি এটা পাবলিশ করা হয়, আর এটার দ্বারা মানুষ বুঝতে পারবে যে ভাস্কর এই টাকাগুলো লটারিতে জিতেছে, আর এই টাকাগুলো তখন সে বাধাহীনভাবে খরচ করতে পারবে। তো পরের দিন ভাস্করের সেই লাকি টিকিটটি নিউজ পেপারে পাবলিশ হয়ে যায় যে ভাস্কর 25 লক্ষ টাকা জিতেছে। আর ভাস্কর সবার সামনে এমন ভাবে অ্যাক্টিং করতে থাকে যেন ভাস্কর সত্যি 25 লাখ টাকা জিতেছে। আর অন্যদিকে ভাস্করের ছোট বোনের বিয়ে ঠিক হয়ে যায়, এবং তার জন্য ভাস্কর কেনাকাটা করতে থাকে এবং সোনা গহনা কেনার জন্য শহরের বড় একটা জুয়েলারি শপে যায়। এবং এই জুয়েলারি শপে ভাস্করকে জুয়েলারি শপের মালিক একদিন অপমান করেছিল, আর এটার উচিত জবাব দিতে ভাস্কর আজকে এখানে এসেছে। ভাস্কর তখন এই জুয়েলারি শপের সবচেয়ে দামি গহনাটি তার বোনের জন্য কিনে নেয়, যেটার দাম ছিল পুরো 7 লাখ টাকা। আর অন্যদিকে ভাস্করের ছোট ভাইয়ের বিদেশে পড়াশোনা করার জন্য লেটার এসে পড়ে, যেখানে পড়াশোনা করতে হলে 5 লক্ষ টাকার দরকার হবে এখন। আর ভাস্করের ছোট ভাই তখন বায়না করে বসে, তার অনেক আশা সে বিদেশে পড়াশোনা করবে। ভাস্কর তখন অন্য আর কোনো উপায় না পেয়ে তার ছোট ভাইকে 5 লক্ষ টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয়। আর এভাবেই ভাস্করের অ্যাকাউন্টে প্রতি মাসে লাখ লাখ টাকা ঢুকতে থাকে, কিন্তু সে এটা ভেবে কুল পাচ্ছিল না যে সে এত টাকা কিভাবে খরচ করবে। একবার তো লটারির কথা বলেছে, এইবার মানুষকে কি বলে জানান দেবে। প্রতিবার লটারি জেতার কথা শুনলে মানুষ তাকে সন্দেহ করবে, এবং এই টাকাগুলো কালো টাকা থেকে সাদা টাকা করার জন্য ভাস্কর একটি চমৎকার আইডিয়া বের করে। ভাস্করের স্ত্রী সুমথির অনেক আগে থেকেই একটা হোমমেড ফুড আইটেম বিক্রি করার আশা ছিল। ভাস্কর তখন প্ল্যান করে সুমথিকে জানায় যে বিদেশে একটা ক্লায়েন্ট সে পেয়েছে, যেখানে কিনা এই আচারগুলো অনেক ভালো চলে এবং 5 টাকার আচার বিদেশে 500 টাকায় বিক্রি হয়। ভাস্করের এই প্ল্যানটি তখন কাজে লেগে যায়। সবাই জানে যে তাদের এই আচার বিদেশে সাপ্লাই হয়, আর এর থেকেই ভাস্কর এত টাকা ইনকাম করছে। এভাবেই দিন চলতে থাকে তাদের, এবং তাদের উপরে কেউ সন্দেহও করে না। তো একদিন ভাস্করের শালার ব্যবসায় বড় একটি লোসখান খায় সে, এবং তার অবস্থা এখন ফকির হয়ে যাওয়ার মতো। ভাস্করের শালা তখন ভাস্করের কাছে এসে রিকোয়েস্ট করতে থাকে সে যেন 50 লাখ টাকা তার ব্যবসার জন্য মাত্র 1 মাসের জন্য ধার দেয়। সে ওই মাসের ভেতরেই ব্যবসার প্রফিট করে তাকে আবার 50 লাখ টাকা ফিরিয়ে দেবে। কিন্তু ভাস্কর এত টাকার মালিক হওয়ার পর সে কিছুটা অহংকারী হয়ে যায়। সে তখন তার শালার দিকে ফিরেও তাকায় না। আর এই বিষয়টা নিয়ে সুমথির মা সুমথিকে বলে যে তোর জামাই এত অহংকারী হয়ে গিয়েছে কেন। সুমথি তখন তার মাকে বলে যে তার টাকা সে কিভাবে এবং কাকে দেবে না না দেবে সেই ভালো জানে। এই কথা শুনে তার মায়ের সাথে তার ঝগড়া হয়ে যায়। আর সুমথিকে তার মা বলে যে তোকে আমি এই আচারের বিজনেসের আইডিয়াটা দিয়েছিলাম, সেই জন্যই তুই আজকে এত বড় বিজনেস করতে পেরেছিস আর এত টাকা ইনকাম করতে পারছিস। সুমথি তখন ভাস্করকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর বাড়ি গিয়ে সেই হোমমেড আচারের দোকানটি ভেঙে চুরমার করে দেয়। সুমথি আসলে তার মায়ের কথায় কষ্ট পায়নি, সে আসলে কষ্ট পেয়েছে ভাস্কর আগের মতো নেই, সে অনেক অহংকারী হয়ে গিয়েছে। এবার সে এলাকার লোকদের সাথেও খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে, আর ইদানিং ভাস্কর সুমথির সাথেও খারাপ ব্যবহার করছে। ভাস্কর তার ছেলে কার্তিককেও এখন আর আগের মতো সময় দেয় না। তাদের টাকা তো এখন অনেক হয়েছে, কিন্তু তাদের সংসারে আগের মতো আর সুখ শান্তি নেই। আর অন্যদিকে পরের দিন তাদের এই কালো টাকার ধান্দার প্রধান হরিহর ভাস্করের সাথে দেখা করার জন্য চলে আসে, এবং সে ভাস্করের সাথে দেখা করে বুঝতে পারে যে তারা যে টাকাগুলো পাচার করছে সেটার বিষয়ে উপরমহল জেনে গিয়েছে। আর এসব ডকুমেন্টসে যেহেতু হরিহরের স্বাক্ষরই ছিল, সেটার জন্য সে সবার আগে ফেসে যাবে। এটা ভেবে হরিহর যখনই ভাস্করের কেবিন থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন হরিহর সিঁড়ি থেকে নিচে নামার সময় হার্ট অ্যাটাক করে ওখানেই মারা যায়। তার সাথে এবার কি হবে সেটা ভেবে তার ব্লাড প্রেশার এতটাই বেড়ে গিয়েছিল যে হঠাৎ সে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এটা দেখে ভাস্কর বেশ ভয় পেয়ে যায়, পরবর্তীতে তার সাথেও এরকমটা হতে পারে এরকমটা ভেবে ভাস্কর এই কালো টাকার ধান্দাটা ছেড়ে
ফেলে দেবে সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাস্কর যখন পরের দিন অফিসে যায় তখন তার পুরনো কলিগরা তাকে আবার এই কালো টাকার ধান্দায় আসার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ভাস্কর তখন ওই ব্যাংক থেকে রিজাইন লেটার দিয়ে চাকরি ছেড়ে দেয়, যার কারণে ব্যাংকে সবাই অবাক হয়ে যায় যে ভাস্কর কেন চাকরিটা ছেড়ে দিল। কিন্তু তার ঠিক দুদিন যেতে না যেতেই ভাস্কর যখন বাইরে ওয়ার্কআউট করতে যায় এবং বাড়িতে আসার সময় যখন কিছু জিনিসপত্র কিনে বাড়িতে আসছিল তখনই তার সাথে লক্ষণ রায়ের দেখা হয় এবং ভাস্করকে সে গাড়িতে তুলে নেয়। সে যে ব্যাংকের টাকাগুলো স্ক্যাম করেছিল সেটার বিষয়ে ভাস্করকে লক্ষণ রাও জিজ্ঞাসাবাদ করতে থাকে। আসলে ভাস্করকে তার পুরনো কলিগরা ফাঁসিয়ে দিয়েছিল। ভাস্করকে লক্ষণ রাও বলে, তুমি তোমার অ্যাকাউন্টের সব টাকা ভান্সার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে, তা না হলে তোমাকে সারা জীবন জেলে কাটাতে হবে। ভাস্কর তখন চারিদিক থেকে ফেসে গিয়েছিল। ভাস্কর অন্য আর কোনো উপায় না দেখতে পেয়ে ভার্সাকে তার সমস্ত টাকার চেক দিয়ে দেয়। কিন্তু পরের দিন যখন ওই টাকাগুলো দুর্নীতির পেছনে থাকা লোকগুলো তুলতে যাবে তখন তারা দেখে যে ভাস্কর প্রায় এক সপ্তাহ আগেই টাকাগুলো উঠিয়ে ফেলেছে আর ভাস্করও অনেক আগেই তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। আর ভাস্করকে যখনই আবার পাকড়াও করার জন্য তারা তার বাড়িতে গিয়ে পৌঁছায় ভাস্কর তখন ছিল আমেরিকায়, মানে সে আগে থেকেই আমেরিকা চলে যায় এবং তার টিকিটিও কেউ ধরতে পারেনি। আর অন্যদিকে এই স্ক্যামের পেছনে থাকা ভার্সার এবং তার দুর্নীতিবাজ কলিগরা বেশ খারাপভাবে ফেসে যায়। আর এখানে সিবিআই অফিসার লক্ষণ রাও ফেসে যায়, মানে এবার তাদের সবাইকে সারাটা জীবন জেলেই পার করে দিতে হবে। আর অন্যদিকে ভাস্কর আমেরিকায় সেটেল হয়ে যায় এবং নাগরিকত্ব পেয়ে যায়। তার জীবন এবার রাজার হালে কাটতে শুরু করে। তার পুরনো বন্ধু সেই ইম্পোর্টার অ্যান্টনির সাথে সে দেখা করে আর অ্যান্টনির মতো সে হোটেলের ব্যবসা শুরু করে। আর আমেরিকায় তারা রাজার মতো জীবনযাপন করতে থাকে। ভাবতেই অবাক লাগে যে ভাস্কর তার ছেলেকে সামান্য একটা শার্ট কিনে দিতে পারতো না, সে আজকে কোটি কোটি টাকার মালিক। ভাগ্য আর বুদ্ধিকে কাজে লাগিয়ে আজকে বিলাসবহুল জীবনযাপন করছে ভাস্কর। আর এর সাথেই ভাস্করের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।